আলহামদুলিল্লাহ। আমাদের এ পর্যন্ত ১০ জন উপস্থিত হয়েছেন। হুম। আমাদের একজন নতুন আইডি দেখাচ্ছে, হাকিম মনির। একটু বলবেন আপনার পরিচয়টা প্লিজ? আর হচ্ছে রিমো, রাইসা মাহি রিমো। ইনি কে? রাইসা মাহি রিমো। জি। স্যার হ্যালো। হ্যাঁ, কে রিমো? রিমো ম্যাডাম? হ্যালো, স্যার আমি কে? স্যার আমি রংপুর থেকে বলছিলাম, বদরুল আমিন স্যারের পরিচিত। ওকে, ওকে। না, ঠিক আছে, ওকে, ঠিক আছে। রংপুর থেকে না? আচ্ছা। জি স্যার, আমি লিঙ্ক দিছি স্যার। কোনো সমস্যা নেই। লিঙ্ক তো যে কাউকে দিতেই পারে। পরিচয় হয়ে নিলাম আর কি। ঠিক আছে। আরেকজনের কথা বললাম। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনীষ স্যার, জি আপনার পরিচয় একটু বলবেন? জি স্যার, আমি হাকিম লেখছি এর জন্য যে ওটা আমার হচ্ছে আমি ইউনানি করছি, তো ইউনানিতে ডিপ্লোমা করছি, সেই জন্য ঠিক আমার আছে। নামটা আপনার কোন মনির আমি চিনতে পারলাম না, এই জন্য একটু জিজ্ঞেস স্যার করলাম। ময়মনসিং। আচ্ছা, ময়মনসিং থেকে। ওকে, ওকে, ঠিক আছে। ময়মনসিং থেকে আপনি আমাদের কোন সেমিনারটা করছেন? স্যার ওই যে মার্চের 2 তারিখে যে সেমিনারটা ছিল স্যার। ঢাকায়? জি স্যার, ঢাকায় আপনার চেম্বারে যেটা। জি আচ্ছা, 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 ঠিক আছে। ওকে, ওকে, ধন্যবাদ। ওকে। আমাদের পরিচালক কই কই গেল? জুনায়েদ ভাই, কথা বলেন না কেন? হ্যালো। জি, বলেন, বলেন। আপনার একটু আরেকটু বলেন। আমি তো শুরু করলে তখন তা বলতে থাকবো। এখন আপনারা একটু বলেন। থাপা ম্যাডাম আসছে। এই যে M15M1, এটা ম্যাডাম। ম্যাডাম আসছে, সমস্যা নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অত ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই, মোটামুটি আর কি। কোনো কোনো দরকার নাই। যা প্রিপারেশন নিয়েছেন সেটাই আমাদের দিবেন, ওইটাই আমরা নেওয়ার চেষ্টা করব। জি, তো শুরু করব কখন? উম, করে ফেলি, টাইম নাই। পরে তো মনে করেন যে আমাদের হ্যাঁ, 1 ঘন্টার বেশি তো এই সেশন চলে না। হ্যাঁ, আবার নতুন সেশন করে চালু করার ঝামেলা। আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ করি। তারপর আস্তে আস্তে আমাদের ক্লাসের গতিবেগ বাড়লে, আমাদের যদি অ্যাক্টিভিটিস বাড়ে, সবার ভালো লাগার জায়গা তৈরি হয়, তখন আমরা দ্বিতীয় সেশন করে 1 ঘন্টার বেশি সময়টা নিব। আপাতত আমরা এই এখান থেকে শুরু করি। হ্যাঁ, বলেন আপনি। জি, একটু চার্জ দিয়ে নিয়ে আসি। এটা আমার মেয়ের মোবাইল, তো আমার মোবাইল আবার ইদানিং হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের এই একটু জুনায়েদ ভাই চার্জ দিয়ে বলেন, দাও, আপনার একটু চার্জ আপনার দিয়ে দাও। আপনার আলোচনা। যে 29% আছে মাত্র। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন স্টার্ট করি। আমি এই তো পরশুদিন একটা ছবি দিয়েছিলাম, কোষের ছবি। আজকে তো কোষ সম্বন্ধে আলাপ করব। হুম। একটা কোষের ছবি দিয়েছিলাম, সেটা একটু সামনে রাখলে সুবিধা হবে বুঝতে আর কি, যারা আমাদের নতুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে পারলে একটু যে দেখে নিয়েন, না সমস্যা নাই। আর যদি আমাদের জুনায়েদ ভাই পারেন, আপনার এইটা ছবিটা শেয়ার করা যায় কিনা? আচ্ছা, কোষ কোষ সম্বন্ধে আমি আলাপ করছি। হ্যাঁ, একই দুইটা দিয়েছি, যে স্পষ্ট যদি আসে সেই জন্য, কিন্তু একই রকম এসছে আর কি। স্যার আমার ওই আচ্ছা, গ্রুপে তো অ্যাড করা নাই। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে পাঠাবেন বদরুল স্যারের মাধ্যমে, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তাহলে শুরু করছি। আমি অ্যানাটমি আর ফিজিওলজি পড়াবো। তো অ্যানাটমি অর্থাৎ গঠন, আর ফিজিওলজি অর্থাৎ কাজ। মানবদেহের এই গঠন ও কাজের একক হচ্ছে সেল বা কোষ। এই কোষকে যদি আমরা ভালোভাবে বুঝি, তবে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির প্রোটোকল ঠিক করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয় তা পরে বলছি। আমাদের জন্মের শুরুতে আমরা কিন্তু একটি মাত্র কোষ ছিলাম। এই কোষ ভাগ হয়ে হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে এখন আমরা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়েছি।
একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। 1 ট্রিলিয়ন হচ্ছে 1000-এর পাশে যদি আমরা 12টা শূন্য দিই তাহলে 1 ট্রিলিয়ন হয়। এভাবে 100 ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের বডি তৈরি। এই কোষগুলির মধ্যে কিছু সংখ্যক কোষের সমষ্টিকে টিস্যু বলে। যেমন লিভারের কিছু সংখ্যক কোষ মিলে লিভার টিস্যু তৈরি হয়, কয়েকটি টিস্যু মিলে একটি অঙ্গ তৈরি হয় এবং কয়েকটি অঙ্গ মিলে একটি তন্ত্র বা সিস্টেম তৈরি হয়। যেমন লিভারের কিছু টিস্যু একত্রিত হয়ে লিভার নামক অর্গান তৈরি হলো এবং লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস মিলে হেপাটোবিলিয়ারি সিস্টেম তৈরি হলো। এভাবে বিভিন্ন অর্গান মিলে তৈরি হয়েছে নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম ইত্যাদি। আমরা পরবর্তীতে এসব সিস্টেম সংক্ষেপে আলাপ করব। সুতরাং এই একটি কোষ বাঁচলে টিস্যু বাঁচবে, টিস্যু বাঁচলে অর্গান বাঁচবে, অর্গান বাঁচলে সিস্টেম বাঁচবে এবং সিস্টেম বাঁচলে ও সুস্থ থাকলে সম্পূর্ণ মানুষটাও সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে। এই কোষগুলো, এই এক একটা কোষ এমন ভাবে তৈরি যে প্রতিটি কোষের চারিদিকে এমন ভাবে রয়েছে রক্তনালী, লিম্ফ ভেসেল, নার্ভ সাপ্লাই ও পানি, যাতে প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য সহজেই অক্সিজেন পায়, পানি পায়, পুষ্টিকর খাবার পায়, ইলেকট্রিসিটি পায় অর্থাৎ শক্তি পায় ও সহজেই কোষগুলো পরিষ্কার হতে পারে। আমি কোষের যে ছবিটা পাঠিয়েছি তার দিকে যদি লক্ষ্য করি এবং সব রোগের ক্ষেত্রে এই ছবিটা যদি আমরা ইমাজিন করার চেষ্টা করি, তবে যে কোনো অর্গানের রোগের ক্ষেত্রে ওই ছবিটা যদি ওই অর্গানে ইমাজিন করে ফিট করে দেই, তাহলে আশা করি প্রোটোকল তৈরিতে অনেকটা সহজ সিদ্ধান্তে আমরা আসতে পারবো। হ্যাঁ, ক্লিয়ার। এখন কোষের গঠন ও তার কাজ সম্বন্ধে সংক্ষেপে একটু আলাপ করি। কোষ একটি গোলাকার ক্ষুদ্র জেলির মতো একটা পিণ্ডের মতো, যার 3টা অংশ রয়েছে। এই কোষ থেকে আমরা বোঝা যায়, এমনি মার্কিং করিনি কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে কোষের আবরণ থাকে যেটাকে সেল মেমব্রেন বলে, এবং এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে এবং কোষ এবং নিউক্লিয়াসের মাঝখানের যে অংশটা এটাকে সাইটোপ্লাজম বলে। হ্যাঁ, এখন এই যে সেল মেমব্রেন বা কোষের যে আবরণ, এটার কাজ কি? এটা কি করে? কোষ ও রক্তের মধ্যে নিউট্রিশন আদান প্রদান করে। নিউট্রিশন কোষের মধ্যে যায় এবং কোষের যে ভিতরে তো মেটাবলিজম হয়, এই মেটাবলিজমের ফলে যে ওয়েস্ট প্রোডাক্ট এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে আসে এই সেল মেমব্রেনের মাধ্যমে। এরপরে আমরা নিউক্লিয়াসের দিকে তাকাই। নিউক্লিয়াস পুরা কোষকে কন্ট্রোল করে। নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো সিঁড়ির মতো কিছু ফাইবারের মতো থাকে, সেগুলোকে আমরা ডিএনএ বলি। এই ডিএনএর মধ্যে মানুষের পুরা শরীরের সুস্থ থাকার ইনফরমেশনটা থাকে। এখানে এই ডিএনএর মধ্যে ক্রোমোজোম থাকে। আমরা তো জানি আমাদের শরীরের মধ্যে 23 জোড়া অর্থাৎ 46টা ক্রোমোজোম থাকে। যদি এই ক্রোমোজোম 45টা হয়ে যায় তাহলে আমাদের এক ধরনের জেনেটিক ডিজিজ হবে, সেটাকে বলা হয় টার্নার সিনড্রোম। আবার যদি ওই একটা ক্রোমোজোম বেশি হয়, 47টা হয়, তাহলে সেটা হয়ে যাবে আর একটা জেনেটিক রোগ, সেটাকে বলে ক্লিনফেল্টার সিনড্রোম। এভাবে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের বিভিন্ন হেরফেরের কারণে অনেক ধরনের জেনেটিক রোগ হয়, জন্মগত রোগ হয়। যেমন হেমোফিলিয়া আছে, থ্যালাসেমিয়া আছে, এগুলি কমন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা তো জন্মগতভাবে মায়ের পেটের থেকেই এই জিনটা পরিবর্তন হলো, কিন্তু দেখা যায় আমাদের সব জন্মগতভাবে আমরা সম্পূর্ণ সুস্থ, কিন্তু পরবর্তীতে আমাদের এই পরিবেশের কারণে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ধরনের টক্সিন, এগুলোর কারণে আমাদের এই জিনটা পরিবর্তন হয়ে যায়। এটাকে বলে জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশনের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের কঠিন রোগ হচ্ছে। সেই ক্ষেত্রেও এটাকে এভাবে আমরা জেনেটিক ডিজিজের যে একটা অ্যাকোয়ার্ড সেটা হতে পারে আর কি, জন্মগতভাবে হতে পারে, আবার জেনেটিক মিউটেশন হয়েও জেনেটিক ডিজিজ হতে পারে। তো এটা হলো নিউক্লিয়াসের দিকটা গেল। এবার হলো সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াস এবং কোষের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, এগুলোকে বলে অর্গানেল বলে। এই 12-13টা জিনিসপত্র এবং আরো বেশিও জিনিসপত্র আছে, এগুলো তো ডিটেলসে এখন যাব না।
এখানে মোটামুটি শক্তির একটা ঘর আছে এখানে, মাইটোকন্ড্রিয়া এই সাইটোপ্লাজমের মধ্যে। এই মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো সিনথেসিস করে, এবং আরো অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা জীবনকে মেনটেন করার জন্য এবং বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন করার জন্য এখানে এই অর্গানল গুলো থাকে এই সাইটোপ্লাজমের মধ্যে। বিশেষ করে মেটাবলিক অ্যাক্টিভিটিটা এটা মেনটেন করে। এখন আমরা ছবির দিকে তাকালে দেখব একটি কোষ, এই কোষের উপরের দিকে রয়েছে ব্লাড ক্যাপিলারি। উপরের অংশে দেখানো হয়েছে যে রক্তর যে ক্যাপিলারি দেখানো হয়েছে, এবং নিচের অংশে লিম্ফ ক্যাপিলারি দেখানো হয়েছে, এবং মাঝে ওই কোষের মাঝখানে রয়েছে নার্ভ ফাইবার দেখানো হয়েছে। এখন এই ব্লাড ক্যাপিলারি কোত্থেকে আসে? আমাদের প্রশ্ন এখানে কোত্থেকে আসলো? হার্ট থেকে এই ব্লাড ক্যাপিলারিটা এসছে। এই হার্ট থেকে কিভাবে আসে? হার্টে যে ব্লাডটা পাম্প হয় সেটা একটা বড় একটা রক্তনালীর মধ্যে দিয়ে পুরা শরীরে ছড়ে যায়, এটাকে হচ্ছে অ্যাওর্টা বলে। সেই অ্যাওর্টা ভাগ হয়ে 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 যখন টিস্যু লেভেলে চলে আসলো, কোষের কাছে চলে আসলো, তখন ওইটা হয়ে গেল আর্টারিওল। আর্টারিওলের মধ্যে আমাদের পরিশুদ্ধ রক্ত থাকে, কারণ ওইটা তো হার্ট থেকে এসছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, এবং ইন্টেস্টাইনের থেকে ওখানে নিউট্রিশন চলে যায়, ইন্টেস্টাইন থেকে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে নিউট্রিশন চলে যায়। তাহলে ওই ভেনিওল হয় প্রথমে, ভেনিওলের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর্টারিওল হয়, এবং ওই আর্টারিওলের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নিউট্রিশন, এটা যখন টিস্যু লেভেলে আসে, সেখানে কোষের চারিদিকে ক্যাপিলারি থাকে, পেঁচানো পেঁচানো ক্যাপিলারি থাকে, ওই ক্যাপিলারির মধ্যে রক্তটা আসে, এসে ওই ক্যাপিলারি এবং কোষের মধ্যে এক্সচেঞ্জ হয়। নিউট্রিশন এবং অক্সিজেন কোষের মধ্যে যায়, এবং কোষের থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো আবার রক্তে চলে আসে, এবং এই যে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা আবার ভেনিওলের মাধ্যমে, ভেনিওল হচ্ছে আরেকটা রক্তনালী, এটা কন্টিনিউশন, এই ভেনিওলের মাধ্যমে বড় রক্তনালীর মধ্যে চলে যায়, ভেনা কাভার মধ্যে চলে যায়, যেটা আবার হার্টে গিয়ে আবার রক্তটা লাংসে গিয়ে পরিশুদ্ধ হয়। তো আমরা জানলাম যে ক্যাপিলারি কোত্থেকে আসলো, এবং আর্টারিওল কোত্থেকে আসলো, ভেনিওল কোত্থেকে আসলো, এটা আমরা জানলাম যে হার্টের অ্যাওর্টা থেকে এগুলো সব ভাগ হয়ে 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 আসছে। এখন এখানে শুধু আর্টেরিয়াল সিস্টেমটার কথা আমি সংক্ষেপে বললাম, এখন হলো লিম্ফ ক্যাপিলারির কথা বলছি। লিম্ফ তৈরি হয় হচ্ছে এই যে কোষের মধ্যে, দুইটা কোষের মধ্যে যে স্পেস আছে, মানে জায়গা আছে, সেখানে এই এক্সচেঞ্জ করতে গিয়ে এই ব্লাড এবং কোষের মধ্যে রক্ত এবং কোষের মধ্যে বিভিন্ন খাবার, নিউট্রিশন, এগুলো এক্সচেঞ্জ করতে গিয়ে, পানি, এগুলো এক্সচেঞ্জ করতে যে এক্সট্রা পানি এটা কোষের চারিদিকে জমা হয়, এবং আরো কি কি জমা হয়, সেলুলার ওয়েস্ট, ইলেকট্রোলাইট, প্রোটিন, সুগার, হরমোন, অক্সিজেন, লিম্ফোসাইট, ব্যাকটেরিয়া, এগুলো যে জমা হয় এক্সট্রা, সেগুলো এই লিম্ফের মাধ্যমে ড্রেন হয়। এখানে থেকে কিন্তু লিম্ফের শুরু, লিম্ফ ক্যাপিলারিটা এই টিস্যু স্পেস থেকে শুরু হয়। টিস্যু স্পেস থেকে শুরু হয়ে ও কি করে, টিস্যু স্পেসের যে ফ্লুইডটা থাকে তাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে, এক্সট্রা জিনিস, সেগুলো লিম্ফ সাক করে নিয়ে আসে, লিম্ফ ক্যাপিলারি তৈরি করে ফেলে। লিম্ফ ক্যাপিলারির মধ্যে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে ছেড়ে শুধু তাই না, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে ইন্টেস্টাইনে আমরা যে খাবার দাবার খাই সেগুলো ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্পশন হয়, এই লিম্ফের মধ্যে অ্যাবজর্পশন হয়। কি অ্যাবজর্পশন হয়? প্রোটিন এবং চর্বি জাতীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন সেই লিম্ফের মধ্যে ইন্টেস্টাইনে শোষিত হয়, এটাকে বলে কাইলি বলে। এই ফ্যাটগুলো এত বড় যে এটা রক্তনালীর মধ্যে দিয়ে শোষিত হতে পারে না, লিম্ফটা একটু সাইজে একটু বড়, কিন্তু রক্তনালীতে লিম্ফের তুলনায় ছোট, এর পোরগুলা, ওপেনিং গুলা বড় থাকার কারণে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন এবং প্রোটিন এটা ইন্টেস্টাইন থেকে লিম্ফের মাধ্যমে শোষিত হয়, এটাকে বলে কাইলি, এটা একটা সাদা ধরনের পদার্থ। সুতরাং এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং এই কাইলি, এই দুইটা মিলে লিম্ফ তৈরি হয়।
এই লিম্ফটা তারপরে যেতে 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 আলটিমেটলি এটা আবার রক্তনালীর মধ্যে গিয়ে ওপেন করে, ভেনের মধ্যে ওপেন করে এটা, হ্যাঁ, আমাদের আলটিমেটলি। সুতরাং আমরা এখানে দেখলাম ব্লাড ভেসেল কিভাবে তৈরি হয়, ব্লাড ক্যাপিলারি কিভাবে তৈরি হয়, লিম্ফ কিভাবে তৈরি হয়, এবং নার্ভ ফাইবারটা, প্রত্যেক অর্গানে নার্ভ সাপ্লাই আছে। ব্রেন এবং স্পাইনাল কর্ড আমাদের যে নার্ভাস সিস্টেমের যে অংশ, ওখান থেকে স্পাইনাল নার্ভে এবং ব্রেনের থেকে আসা নার্ভের মাধ্যমে পুরা শরীরে নার্ভ সাপ্লাই আছে, প্রত্যেকটা অর্গানে নার্ভ সাপ্লাই আছে। এই নার্ভ সাপ্লাই থেকে এই নার্ভ ফাইবার গুলো প্রত্যেক অর্গানে সাপ্লাই দেয়। সুতরাং এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, একটা কোষের মধ্যে জিনিসপত্র, একটা রক্তনালী, একটা লিম্ফ ভেসেল, একটা নার্ভ, এগুলি সাধারণত আমাদের লাগে। এবং আমরা তো জানি ইলেকট্রো হোমিওপ্যাথিতে রোগের সংজ্ঞাই হচ্ছে ভাইটেশন অফ ব্লাড অ্যান্ড লিম্ফ। সুতরাং এই রক্তনালী এবং এই লিম্ফ, এই দুটাকে জানলেই অনেকটা কাজ হয়ে যায় আর কি। এবং আমরা তো কোষের ভিতরটা জানি, কোষের বাইরেটা জানি। তো এখন আমরা একটু প্রোটোকলের মধ্যে আসি। প্রোটোকলের আগে আমরা জানি যে রোগ কেন হয়। রোগ তো মোটামুটি দুইটা কারণে হয় আর কি, অনেকে অনেক কারণ বলে, কিন্তু মোটামুটি রোগ হচ্ছে দুইটা কারণে হয়। একটা হলো জেনেটিক, একটা হলো এনভায়রনমেন্টাল। জেনেটিক মানে জন্মগত থেকে, মায়ের পেটের থেকে। এটা হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে ওই যে ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন ছিল, মানুষটা সুস্থ থাকবে কিনা, মানুষটার মধ্যে জন্মগত রোগ হবে কিনা, এই যে জেনেটিক রোগ, এটা এটা হচ্ছে গিয়ে আমাদের এই জেনেটিক ডিজিজটাকে আমরা ভেন অন ওষুধটা দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করতে পারি। এবং জেনেটিক এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই দুটাকেই আমরা ভেন অন দিয়ে ঠিক করার চেষ্টা করতে পারি। আমি কোষের মধ্যে, সেলের মধ্যে যে নিউক্লিয়াস, ওখানে আমি ভেন অনটা দিয়েছি, কারণ নিউক্লিয়াসের মধ্যেই তো ডিএনএ থাকে এবং এখানেই তো আসল রোগের উৎসটা আসল, সেজন্য এখানে আমি ভেন অনটা দিয়েছি বোঝার জন্য। এরপরে হলো পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টের কারণে আমাদের রোগ হয়। এনভায়রনমেন্টের আমাদের যে লাইফস্টাইল, আমাদের ঘুম, আমাদের খাবার, আমাদের রেস্ট, আমাদের এক্সারসাইজ, আমাদের এয়ার পলিউশন, এয়ারের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো, চিন্তা ভাবনা, আচার আচরণ, পরিবেশ পরিস্থিতির ইনফ্লুয়েন্স, এই সব কিছুর কারণে আমাদের রোগ হয়। এখন এই সব কিছুর ইনফ্লুয়েন্সের কারণে আমাদের কোষের যে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। এই আমাদের কোনো কোষের যদি কার্যগত পরিবর্তন হয়, যদি কোনো কোষের ফাংশনাল পরিবর্তন হয়, যদি তার কোনো ক্ষতি না হয়, যেমন তার কোনো ঘা হলো না, টিউমার হলো না, সেটাকে আমরা ফাংশনাল ডিজঅর্ডার বলি। এই ফাংশনাল ডিজঅর্ডার যদি কোনো কোষের হয়, তাহলে আমরা এখানে এস গ্রুপের মেডিসিন আমরা যোগ করব। যেমন আমি এখানে কোষের মধ্যে দেখেছি পুরো একটা কোষ ঠিক আছে, এখানে কোনো ক্ষত নেই, সেখানে আমি দেখছি S1S2। এভাবে আমরা বিভিন্ন অর্গানের রোগ হিসাবে আমরা এস গ্রুপের মেডিসিন যোগ করতে পারি। লিভার হলে S5 যোগ করতে পারি, হার্ট হলে আমরা A3 যোগ করতে পারি। এখানে আমি দেখেছি যদি এটা স্টোমাক হয় তাহলে আমরা S1 যোগ করতে পারি, সেইভাবে আমি S1S2 দেখেছি। কোষটা যখন নর্মাল থাকে, এর কার্যগত যদি সমস্যা হয় তাহলে আমরা S1 বা S2 যোগ করতে পারি। যদি ওই কোষটার কোনো গঠনগত পরিবর্তন হয়, ওই কোষের মধ্যে যদি কোনো ক্ষত হয়, কোনো আঘাতের কারণে হোক বা কোনো এমন একটা পরিবেশে, টক্সিক পরিবেশ, যে কোনো কারণে হোক, ওখানে যদি ক্ষত হয়ে যায়, কোনো ঘা হয়, কোনো বাড়তি জিনিস হয়ে যায়, তাহলে ওটার গঠনগত পরিবর্তন হয়ে গেল। এই গঠনগত পরিবর্তন হলে আমরা সি গ্রুপের মেডিসিন আমরা যোগ করব। সি গ্রুপের মেডিসিনের মধ্যে যে অর্গান, সেই অর্গানের সি গ্রুপের মেডিসিন যোগ করব। যেমন লিভারে হলো S5 যোগ করব। আবার কিছু কিছু আরো অনেক ফর্মুলা আছে, যেমন সুপারফিশিয়াল রোগ যদি হয় তাহলে আমরা C1 যোগ করব। ডিপ রোগ যদি হয়, আস্তে আস্তে আমরা C2, C4, C5 এভাবে ডিপ লেভেলে চলে যাব। তো এখানে আমি দেখেছি একটা কালো একটা ক্ষত আছে, সেই জন্য এখানে আমি C1 আর C2 দিয়েছি এই কোষটার। এরপরে যদি এখানে নার্ভ সাপ্লাইয়ের প্রবলেম হয়, নার্ভ সাপ্লাইয়ের প্রবলেম এখানে আমি দেখিয়েছি বাম দিকে নার্ভ স্টিমুলেশন। এখানে নার্ভ স্টিমুলেশনের জন্য
ইলেকট্রিশনের যদি প্রবলেম হয়, কিভাবে আমরা বুঝবো যে নার্ভের প্রবলেম হচ্ছে? হয় ওই অর্গান কাজ করা বন্ধ করে দিবে, কমায় দিবে, অথবা ব্যথা অনুভব হবে। নার্ভের কোনো ক্ষত হলে, নার্ভের কোনো প্রবলেম হলে সেখানে তো ব্যথা অনুভব হয়, অথবা ওই নার্ভ মানে নিউরোপ্যাথি হলে দেখা যাচ্ছে অবশ অবশ ভাব হয়ে গেছে, এরকম কাজটা কমে যায়, ঠিক মতো হাঁটতে পারছে না, এরকম চলতে পারছে না এভাবে। তো এই নার্ভে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা F1 যোগ করব। তারপরে দেখা যাচ্ছে যে লিম্ফের যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে আমরা L1 যোগ করব। এবং আমাদের এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো চলে আসে। এই এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো যদি অ্যাটাক করে, সেটা আমরা কি বুঝবো? আমাদের জ্বর হবে, আমাদের সাইন সিমটম থাকবে, হ্যাঁ, সেই ইনফেকশনের। এই ইনফেকশনের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ভার অন যোগ করব। তারপরে আসলে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে গিয়ে আমরা আমাদের বিভিন্ন সিমটম হিসাবে, রোগীর বিভিন্ন সিমটম হিসাবে আমরা ইলেকট্রিসিটিটা যোগ করব। যেমন কোনো অর্গান যদি কোনো কোষ যদি কাজ করা বন্ধ কমিয়ে দেয়, তাহলে আমরা আড়ি দিয়ে ওই কোষের কাজটাকে বাড়িয়ে দিব। আবার কোনো কোষ যদি বেশি বেশি কাজ করে, অ্যাকিউট স্টেজ হয়ে যায়, তখন তখন আমরা ওটাকে শান্ত করব। তখন আমরা WE অথবা YE যোগ করে আমরা শান্ত করব। আবার যদি কোনো ডিজেনারেশন হয়, কোনো কোষ একদম ক্ষতবিক্ষত হয়ে গেল, টিউমার ফর্মেশন হলো, ইনফ্লামেশন হলো, তখন ওই কোষটাকে রিপেয়ার করার জন্য আমরা GE যোগ করব। আবার যদি ব্লিডিং হয় কোনো কোষের থেকে, আশেপাশে ব্লাড ভেসেল থেকে, তখন আমরা BE যোগ করব। তো এইভাবে আমরা একটা কোষের বিভিন্ন লোকেশনে, বিভিন্ন পজিশনে আমরা বিভিন্ন ইলেকট্রোহোমিওপ্যাথির ওষুধ যোগ করে আমরা চিকিৎসা করতে পারি। এখন আমি নিজে একটা ফর্মুলা সহজ করার জন্য করেছি যে শরীরে একটা কোষ যদি নষ্ট হয়ে যায়, তাকে বাঁচানোর কি উপায়? বাঁচানোর উপায়ের জন্য আমি SCAL AVVE এইভাবে আমি মনে রাখার জন্য ইয়ে করেছি, যে কোনোটা যাতে বাদ না যায়। হয়তো একটা ছোট একটা ফর্মুলা দিলাম, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ চলে গেল। সেই জন্য S মানে S গ্রুপের মেডিসিন, স্পেসিফিক মেডিসিন যেটা, আর C হলো C গ্রুপের মেডিসিন, এটা টিস্যু রেমেডি। A হলো A গ্রুপের মেডিসিন, যেটা হলো ব্লাড ইয়ে হবে। যেমন এখানে আমরা যদি দেখি এস গ্রুপের মেডিসিন আমরা S1S2, সি গ্রুপের মেডিসিন C1C2, এ গ্রুপের মেডিসিন আমরা এখানে যদি আর্টারিওলে সমস্যা হয় A1, যদি আমাদের ভেনিউলে সমস্যা হয় A2, যদি ক্যাপিলারিতে সমস্যা হয় A3, এরকম এ গ্রুপের মেডিসিন যোগ করব। S এবং সি গ্রুপের মেডিসিন আমরা রোগীর কন্ডিশন হিসাবে যোগ করব। কিন্তু এল গ্রুপের মেডিসিন FVC, F মানে F1 নার্ভ স্টিমুলেশন, ভি মানে ভার অন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আর ভিতে ভেন অন জেনেটিক রোগে কাজ করে, ইতে ইলেকট্রিসিটি। এখানে এফ অন, ভার অন, ভেন অন, এল অন, এই চারটাকে কিন্তু আমরা যে কোনো রোগে ব্যবহার করতে পারি। অনটা যদি অনে কাজ না কাজ করে, এল অন, এফ অন, ভার অন, ভেন অন যদি কাজ না করে, তখন আমরা V2 চলে যেতে পারি। মানে এগুলা 2 চলে যেতে পারে, L2, F2, ভার2, ভেন2 এগুলোতে চলে যেতে পারে। কিন্তু এস গ্রুপ, সি গ্রুপ, এ গ্রুপে আবার অর্গানের স্পেসিফিক মেডিসিন যোগ করতে হবে। এখন আমাদের আমরা যদি দেখি যে আমরা যদি এক্সাম্পল দিই একটা স্টোমাকের ক্ষেত্রে, সেখানে স্টোমাকের সেল নষ্ট হয়ে গেছে, ঘা হয়ে গেছে স্টোমাকে, ওখানে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছে। এখন আমরা যদি প্রোটোকলে যদি আমরা স্টোমাকের একটা প্রোটোকল সাজাতে চাই, যেমন SCAL যদি সাজাতে চাই, তাহলে এস মানে S অন, সি মানে সি অন, এ মানে এ অন, এল মানে এ অন, আমরা ফার্স্ট প্রোটোকলে এই চারটা মেডিসিন যোগ করতে পারি। আমরা এখানে বাড়ায় কমায়ও যোগ করতে পারি, আমরা সেকেন্ড প্রোটোকল থেকেও আনতে পারি, সমস্যা নাই, জাস্ট একটা আইডিয়া আর কি, সহজ করার জন্য। আর সেকেন্ড প্রোটোকলে আমরা FVVE এটা যোগ করতে পারি, যেমন এফ অন, ভার অন, ভেন অন। এখন ইলেকট্রিসিটিতে যদি এখানে যেহেতু ঘা হয়েছে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে স্টোমাকে, সেহেতু GE যোগ করব, কারণ এখানে ক্ষতটাকে হিল করতে হবে। এই দুটা প্রোটোকল আমরা মাথায় রাখলে আমাদের অনেক মানে কাজ হয়। আর আবার দেখা যায় যে
অরিজিনেটিং অর্গান, কোথা থেকে রোগটা এসছে। অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিক মতো হজম হচ্ছে না, তার কনস্টিপেশন আছে, তার কৃমি আছে। এখন দেখা যাচ্ছে কি ওই কারণে শরীর সুস্থ হতে পারছে না, ওই কারণেই হয়তো রোগটা হয়েছে। সেই কারণে আমাদের ইন্টেস্টাইনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ইন্টেস্টাইনাল রেমেডি হিসেবে আমরা S10 C10 ভারন এটা যোগ করতে পারি। আবার যদি দেখা যায় রোগীটা এমন অ্যাজমা, তার শরীরে মানে অক্সিজেনই কমে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, লাংসটা অসুস্থ, সুতরাং কোনো রোগ দেখা যাচ্ছে যে লাংসের সাথে রিলেটেড, সেখানে আমরা P1 অথবা P4 যোগ করতে পারি অক্সিজেন সাপ্লাই ভালো হওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে যে লিভারের প্রবলেমের কারণে কোনো রোগ হচ্ছে, যেমন লিভারের প্রবলেম কারণে কি কি রোগ হতে পারে, আমাদের স্কিন ডিজিজ হতে পারে, চোখের সমস্যা হতে পারে, আমাদের ব্লাড কোলেস্টেরল বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রোটোকলের সাথে S5C5 যোগ করতে পারি। আবার দেখা যায় যে কিডনি দায়ী, মানে কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনির টক্সিন গুলো রিমুভ করতে পারছে না, এই জন্য বিভিন্ন ধরনের সাইন সিমটম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা S6C6 আমাদের প্রোটোকলে যোগ করতে পারি। এটা তারপরে তাহলে আমাদের এই কোর্স থেকে আমরা প্রোটোকল সিলেকশন করতে আমরা কতটুকু হেল্প পেতে পারি, এখানে আমরা মানে সংক্ষেপে সেটা আলাপ করলাম। এখন ইলেকট্রো হোমিওপ্যাথিতে হলো টেম্পারামেন্ট একটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, টেম্পারামেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট। এটা সম্বন্ধে আমি তেমন মানে ওষুধগুলো সম্বন্ধে আমি কম জানি, কোন টেম্পারামেন্টে কি ওষুধ যোগ করতে হবে। তবে লিমফেটিক টেম্পারামেন্টে S1টা অ্যাড করি এবং REY এটা অ্যাড করতে পারি আমরা। লিমফেটিক টেম্পারমেন্টের মানুষ তো মোটা সোটা থাকবে, তাদের যে লিমটা বেড়ে যাবে, তখন দেখা যাচ্ছে তাদের ইডিমা ডেভেলপ করছে, তারপর একটু কালো টালো হবে, মানে শ্যামলা টামলা হবে এটা, এবং স্যাঙ্গুইন টেম্পারমেন্ট একটু শার্প হবে, খিটখিটে মেজাজ হবে। সেই ক্ষেত্রে আমরা স্যাঙ্গুইন টেম্পারমেন্টে A3 এবং BE and GE যোগ করতে পারি। আবার কিছু মিক্সড টেম্পারমেন্ট আছে, দুইটা মিশানো, সেখানে আমরা লিমফেটিক গ্রুপের মেডিসিন যোগ করতে পারি। আর বিলিয়াস টেম্পারমেন্ট যাদের বেশি লিভার ডিজিজ হয় এবং যাদের মেজাজটা অতিরিক্ত খিটখিটে হয়, তাদের আমরা S5 যোগ করতে পারি। আর নার্ভাস টেম্পারমেন্ট যাদের খুব ভীত হয়, তাদেরকে আমরা F1 অথবা S10 যোগ করতে পারি। WEটা ইলেকট্রিসিটিটা আমরা সব ধরনের টেম্পারমেন্টে যোগ করতে পারি। এখন আরেকটা বিশ্ববিখ্যাত ফর্মুলা আছে, আমি অনেকগুলো বইতে পেয়েছি। কি করাইছেন? হ্যাঁ জি, আচ্ছা, আমরা একটা বিশ্ববিখ্যাত ফর্মুলা এটা শুনেছি অনেক বইতে লেখা, যে এটা অনেক রোগী ব্যবহার করা যেতে পারে, যেমন S1 বিফোর মিল, S10 আফটার মিল এবং S লাস্ট বিফোর স্লিপ। যে কোনো মেটাবলিক প্রবলেমে মানে বইতে দেখেছি যে মেটাবলিক প্রবলেম বলতেই এই ফর্মুলাটা যোগ করে দিছে। ওই যে আমাদের যে বইটা, ওই যে পেইন ম্যানেজমেন্টের ওই বইটার মধ্যে, যেখানে এই মেটাবলিক প্রবলেম ঠিক করতে বলছে, S1 বিফোর মিল, S10 আফটার মিল, S লাস্ট বিফোর স্লিপ। হ্যাঁ, এটা কনস্টিপেশন রিলিভ করে, যে কোনো রোগের কাজ হয়, ইমিউনিটি বাড়ায়, এবং যে কোনো মেটাবলিক প্রবলেমে এটা অ্যাড করা যায়। তো এটা হলো আমার সংক্ষিপ্ত লেকচার। এর পরবর্তীতে যদি চান তাহলে আমি বিভিন্ন সিস্টেম, মানে 10টা সিস্টেম, তো সেগুলো আমি আলাপ করতে পারি আর কি। আমার ইয়ে শেষ, পাপন ভাই। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আচ্ছা, চমৎকার একটা ক্লাস নেওয়ার জন্য। আপনি খুব সুন্দর গোছালো ভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জুনায়েদ ভাই বলেন, আপনি ম্যাডামের ক্লাস সম্পর্কে দেখলেন, বলেন। ওকে, ফাইন ফাইন, ঠিক 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 আছে। যাই হোক, থ্যাংক ইউ। ম্যাডামকে আবারও ধন্যবাদ। আসলে এইভাবে যদি আপনি ক্লাস নিতে পারেন তাহলে সেই ক্লাস আমাদের আরো প্রাণবন্ত হয়ে যাবে। হ্যাঁ, বদরুল স্যার কিছু বলছি কি, বলবেন? আমার অনেক মেডিসিন সিলেকশনে একটু ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমি তো মানে কোন অর্গানিক কোনটা কাজ করবে সেই মেডিসিন সম্বন্ধে অতটা ভালো আইডিয়া নাই। তো এই দিকটা আর কি আপনাকে একটু ঠিক করে দিতে হবে। হ্যাঁ, কোনটাতে কোনটা মানে কারেকশন হতে পারে আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারেকশন ম্যাডাম করে দিতে হবে।
ম্যাডাম খুব সুন্দর ক্লাস নিচ্ছেন, তবে ম্যাডামের কাছে আমার একটা ইয়া যে একটু স্লো করলে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। স্লোই তো পড়াইলে, এসে স্লো করলে তো মনে করেন আবার ঘুমায় পড়বেন। না হ্যাঁ, স্যার, একটু না, আমার যেহেতু ওই আমরা হচ্ছে যে আবার বাড়িতে টাইম আসছি, চলে যায় কিনা, এটার জন্য আমি তাড়াতাড়ি বললাম। কারণ হচ্ছে আমরা শিখতে আসছি, একটু কষ্ট হলেও শিখতে আচ্ছা, হবে। ঠিক আছে। জি, জি, জি। না, ঠিক আছে, এটা পরামর্শটা তো ভালো, ভালো পরামর্শ, কারণ আস্তে আস্তে বলা উচিত, কারণ না ঠিক বুঝতে আছে, হবে তো। আপনার আপনার গতি ঠিক ছিল, এতটা মানে স্পিডি ছিল না। হ্যাঁ, যথেষ্ট মানে ভালো ছিল, সমস্যা নেই। আচ্ছা, হুম, ঠিক আছে। ক্লিয়ার ছিল, ক্লিয়ার ছিল, স্পিচটা হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তবে আপু সুন্দর হয়েছে, আপনার কথা বলার সমস্যা নাই, এত স্পিড মানে ভালোই হয়েছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগছে। আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা, চাইলে আমি পরবর্তীতে এই সবগুলো সিস্টেম ইনশাল্লাহ আলাপ করব। সামনের দিন নার্ভাস সিস্টেম সম্বন্ধে আলাপ করব। নার্ভাস সিস্টেমের যে এভাবে কোথায় কোনটা কাজ করে, হ্যাঁ, আর এটা নার্ভাস সিস্টেমটা মানে কি নিয়ে তৈরি, এইভাবে আলাপ করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, আপু তাহলে আপনি কি এগুলা নোট করছেন? না, ওইভাবে নোট নোট করে করি করছেন নাই, আপু? মানে ছবিগুলো ওই কি, হ্যাঁ, মানে একটু জি। চিন্তা ভাবনা পয়েন্ট গুলো আর কি ইয়ে করেছি, ওইভাবে সুন্দর করে নোট করিনি। আপু অনেক সুন্দর হয়েছে, আমরা পাইলে ভালো হইতো। না, অনেক ওই যে সুন্দর ছবিটা হয়েছে। আছে, ছবিটাই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা আপু। ছবির মধ্যে ছবিটা- ছবির মধ্যে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি এখন সংক্ষেপে আমার আলোচনাটা করে ফেলি আর কি। আমি আমাদের যে আসলে যে বইটা বের হবে, সেই বইয়ে আমরা চাচ্ছি যে আমাদের 114টা মেডিসিনকে আমরা সুন্দর ভাবে গুছিয়ে পড়বো, এবং এই 114টা মেডিসিনের পাশাপাশি আমরা 38টা মেডিসিনকেও আরো চমৎকার ভাবে পড়ার চেষ্টা করবো, যেন এই ম্যাথমেটিক্যাল নলেজ দ্বারা আমরা আমাদের প্র্যাকটিসকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি। কারণ একটা বিষয় সম্পর্কে যখন আমাদের ধারণা থাকবে, সেই ধারণাটা যদি পূর্ণাঙ্গ ধারণা হয়, তাহলে আমাদের প্র্যাকটিসে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং আমাদের ওষুধ সিলেকশন ও ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে আমরা অনেক বেশি হেল্পফুল হব। ওকে, তো আমি প্রত্যেকটা ভেষজকে আমি কয়েকটা ভাগে সাজায় নিছি, একটু আমি ভাগগুলো একটু বলি। যেমন প্রথমে আমরা প্রত্যেকটা যে ভেষজ আছে, এই ভেষজের সাধারণ নামটা উল্লেখ করব, এটার সাধারণ কি নামে পরিচিত এটাতে। তারপর আমরা এটার বিশেষ বর্ণনা দিব, এটা মানে এই গাছটার বর্ণনা, ভেষজটার বর্ণনা, সেটা কোথায় হয়, কি এটা সম্পর্কে যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব এটা। তারপর এটার ব্যবহৃত অংশ, মানে এটা ওষুধ হিসাবে এটা কোন কোন অংশ ব্যবহার করা হয়, যতটুকু আমরা মানে ধারণা রাখতে পারি। এরপরে এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহার, ফার্মাসিউটিক্যালে এই ভেষজটা কোন কোন কাজে ব্যবহার হয়, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা ফার্মাসিউটিক্যাল ব্যবহারটা শিখবো। তারপরে ভেষজের কিছু গুণাবলী, যেটাকে আমরা ওষুধের লক্ষণ কিংবা ওষুধ প্রয়োগের লক্ষণ বলি, সেই ভেষজের গুণাবলী। এবং সর্বশেষ বিশেষ কার্যকরী কিছু গুণাবলী নিয়ে আমি চেষ্টা করবো এই পুরো একটা মেডিসিনের নোট তৈরি করার জন্য। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা মেডিসিনের নোট আমরা সংগ্রহ করতে পারি, তাহলে আশা করি এটা আমাদের জন্য, সবার জন্য মানে নলেজকে পরিপূর্ণ করার জন্য সর্বোচ্চ সহযোগী হবে। আসলে একদিনের মধ্যে একটা মেডিসিন, একটা ভেষজকে সাজানো গোছানো খুবই কঠিন কাজ। আমি প্রায় 4-5 ঘন্টা ধরে একটা মেডিসিনকেই আমি মানে নোট তৈরি করতে পারতেছিলাম না, এমন মানে এত ডাটা মানে কালেকশন করা। যাই হোক, তবুও চেষ্টা করতেছি প্রত্যেক সপ্তাহে যদি অন্ততপক্ষে 2টা ক্লাসে 2টা না, মানে 4টা না হোক 2-3টা যদি ভেষজকে আমি দিতে পারি আপনাদেরকে, তাহলে হয়তো আমরা অল্প সময়ের মধ্যে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের পুরো ম্যাথমেটিক্যাল জার্নিটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তা আমি প্রিভিয়াস একটা ভেষজ নিয়ে একটু আলোচনা করব, এটার কিছু অংশ মানে বাকি ছিল, তো সেই জন্য আমি মেডিসিনটাকে আরেকবার একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ককলিয়েরিয়া অফিসিনালি।
ককলেরিয়া অফিসিনালিস। এটার সাধারণ নাম হচ্ছে স্কারবি ঘাস। তো এটা ব্রাসিকাসিয়া গোত্রের একটা মানে প্ল্যান্ট। এটা বিশেষ বর্ণনা হচ্ছে ককলেরিয়া অফিসিনালিস একটি দ্বিবার্ষিক দ্বিবার্ষিক কিংবা বার্ষিক একটা ভেষজ। এটি 10 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এর ডালপালা লোমহীন এবং মাংসালো পাতা সহ লম্বা ডাঁটাযুক্ত। পাতাগুলো হৃৎপিণ্ড বা কিডনির আকৃতির। নিচের কাণ্ডের পাতাগুলো গাছে গোড়ার চারপাশে একটি গোলাপ তৈরি করে। এই গাছ মে থেকে আগস্ট পর্যন্ত ফুল থাকে। এগুলো ছোট ছোট এবং সাদা এবং লিকলিকে আকারে আসে। চারাটি ডেজি ফুলের মতো পাপড়ি সহ হয়ে থাকে। বীজ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকে। তারা গ্লোব আকৃতির হয়। ছোট গোলাকার বীজ লালচে বাদামি হয়। ফুলগুলো হার্মাফ্রোডাইট এবং মৌমাছি, মাছি এবং বিটল দ্বারা পরাগায়িত হয়। উদ্ভিদ স্বনির্ভর। এটি বন্যপ্রাণীকে আকর্ষণ করার ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য। তো এই আসলে বর্ণনাটা আমাদের প্র্যাকটিস তেমন কোনো হেল্প করবে না, তবুও এটার সম্পর্কে ধারণা নেওয়া আর কি। এটার ব্যবহৃত অংশ হচ্ছে পুরো ভেষজটাই আমাদের টিংচার হিসাবে ব্যবহার করা হয়। আমাদের স্পাইজেরিক যে আমরা পাই পুরো ভেষজটা এটা ব্যবহার করা হয়। এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহারটা হচ্ছে এটা অ্যান্টি স্কারবিউটিক, এটা বিরোচক বা জোলাপ টাইপের। এটা জীবাণুনাশক, মূত্রবর্ধক এবং উদ্দীপক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহার। আচ্ছা, এটার ভেষজ গুণটা যদি আমরা একটু চিন্তা করি, এটা ভিটামিন সি এর অভাব, গাউট, ক্ষত নিরাময় করে এবং অন্যান্য উদ্দেশ্যে ককলেরিয়া অফিসিনালিস স্কারবি ঘাস ব্যবহার করে। স্কারবি ঘাসকে কখনো কখনো ওয়াটার ক্রেস বলা হয়। ওয়াটার ক্রেস মানে নাস্টাটিয়াম অফিসিনালিস যে আমরা ভেষজটা, ওইটার মধ্যে এটাকে অনেকে মনে করে। যদি স্কারবি ঘাসের ক্রেস তাজা খাওয়া যেতে পারে এবং এটা খুব গরম, তাই খুব সহজে খাওয়া সম্ভব না। ভিটামিনের অভাব দূর করার জন্য স্কোফলোসোর সকল ওষুধ দ্বারা সম্ভব, কারণ এই গ্রুপের সকল ওষুধে ককলেরিয়া অফিসিনালিস আছে। তার মানে এটা ভিটামিনের অভাব, আমাদের শরীরে যে ধরনের ভিটামিনগুলো দরকার সেই ভিটামিনগুলো, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন কে, এই ভিটামিনগুলোকে ভিটামিনের অভাবকে পূরণ করতে সাহায্য করে আমাদের ককলেরিয়া অফিসিনালিস। স্কারবি, এই জন্য স্কারবি রোগ, পায়রিয়া, মাড়িতে ফোড়া, মুখে দুর্গন্ধ থাকা, পুরুষ ও মহিলাদের গনোরিয়ায় চমৎকারভাবে কাজ করে এই ককলেরিয়া অফিসিনালিস। সেক্ষেত্রে S1টা সেকেন্ড ডাইলুশন একটা চমৎকার আরোগ্যকারী ঔষধ। ককলেরিয়া অফিসিনালিস প্রয়োগের মাধ্যমে যে কারো মুখের ঘা, মুখের রক্তপাত, মুখের মধ্যে ক্ষত বা সমস্ত শরীরের শোধ, কিডনিজনিত কারণে যে শোধগুলা হয়, বিশেষ করে কিডনিজনিত কারণে, কিডনিতে পাথর থাকলে স্কিনের ইরাপশন দূর করতে সাহায্য করে। রক্ত পরিষ্কার করার জন্য বিশেষ করে মানে কিডনির মাধ্যমে টক্সিন বের করার জন্য ককলেরিয়া অফিসিনালিস বিশেষ ভূমিকা রাখে। ঠিক আছে, আমরা যদি দেখি খেয়াল করি আমাদের মানে এস গ্রুপে, স্টোফলোসো গ্রুপের ম্যাক্সিমাম মেডিসিন গুলো মানে টক্সিন রিমুভের সাথে জড়িত আর কি। তো সেক্ষেত্রে ককলেরিয়া অফিসিনালিসও আমাদের ব্লাড পিউরিফাই হিসেবে কাজ করে। এটা ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। মুখের ছাল ওঠা বা ইনফেকশন হলে ককলেরিয়া অফিসিনালিস দিয়ে কুলকুচি করলে এই মুখের ছাল ওঠা ইনফেকশন দূর হয়ে যায়। পিম্পল কিংবা যে আমাদের যে ব্রণজনিত যে দাগ আছে, এই দাগটা ওঠানোর জন্য এই ককলেরিয়া অফিসিনালিস খুবই কার্যকরী। সেক্ষেত্রে আমরা S1C1A3 এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করব, আর পুরুষদের ক্ষেত্রে S1C1A1 এটা ব্যবহার করব, কেননা ককলেরিয়া অফিসিনালিস ব্রণের জন্য একটি কার্যকারী ওষুধ। ককলেরিয়া অফিসিনালিস এর মূল কাজ হলো লিভার এবং স্কিনকে হেলদি রাখা। তো সেক্ষেত্রে
বর্ষাকালীন সময়ে যখন লো প্রেশার হয়ে যায়, আহ, তখন এই প্রেশার লোটাকে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে, প্রেশার লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য কক্লিয়ার অক্সিজেন বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে। কোনো কারণে যদি শরীরের দুর্বলতা দেখা দেয়, তখন এই শারীরিক দুর্বলতা দূর করার জন্য কক্লিয়ার অক্সিজেন খুবই চমৎকার একটা মেডিসিন। এই ভেষজটা মানসিক এবং শারীরিক দুই দিকেই কাজ করে এবং প্যাথোলজির উপর চমৎকার কাজ করে। হ্যাঁ, তাই বহু গবেষণার মাধ্যমে কক্লিয়ার অক্সিলেরিসকে আমাদের এজ গ্রুপের এই যে 8টা মেডিসিন আছে, মেডিসিনে এটাকে সুনির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়েছে। যেমন S1 ব্যবহার করা হচ্ছে 10%, S2 হচ্ছে 5%, S3 হচ্ছে 25%, S5 25%, S6 5%, S10 10%, S11 10% এবং S12 30%। তো কেন কোন ভেষজগুলোতে মানে বেশি প্রয়োগ করা হয়েছে, কোন ভেষজগুলোতে কম প্রয়োগ করা হয়েছে, কোন ভেষজগুলো মিডিল প্রয়োগ করা হয়েছে, কেন প্রয়োগ করা হয়েছে, আমরা যেটাকে নিয়ে গবেষণা করি অবশ্যই এটা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারবো। তো কক্লিয়ার অক্সিজেন সম্পর্কে আমার কাছে ছোট্ট একটা নোট ছিল। এরপর আমরা নস্ট্রাটিয়াম অফিসিনালিয়া পড়ে ফেলেছি গত ক্লাসে, এটা নিয়ে আজকে আর আলোচনা করব না। আজকে আমাদের যে নতুন মেডিসিন, সেই মেডিসিনটার নামটা হাইড্রাস্টিস ক্যান। আমাদের খুবই পরিচিত একটা মেডিসিন হাইড্রাস্টিস ক্যান হোমিওপ্যাথিতে একটা বহুল ব্যবহৃত মেডিসিন। আমার মনে হয় ম্যাক্সিমাম ডাক্তাররা এটার ব্যবহার জানে। এটা সাধারণ নাম হচ্ছে গোল্ডেন শাল। গোল্ডেন শাল, যাকে অরেঞ্জ রুট বা হলুদ পুকুনও বলা হয়। বাটার কাপ পরিবারের রানুম কুলাসি উত্তর আমেরিকার স্থানীয় এক বহু বর্ষজীবী ভেষজ। এটা পুরো হলুদ গিটযুক্ত রুট স্টক দ্বারা আলাদা করা যেতে পারে। কাণ্ডটি মাটির উপরে বেগুনি ও লোমযুক্ত এবং মাটির নিচে হলদে, যেখানে এটি হলুদ রাইজোমের সাথে সংযোগ স্থাপন করে। এই উদ্ভিদের পরিপক্কতা পেতে, মানে এই ভেষজটির, এই উদ্ভিদটির পরিপক্কতা পেতে প্রায় 4 থেকে 5 বছরের মতন সময় লাগে। অর্থাৎ ফুল উৎপাদন হইতে এত বেশি সময় লাগে। প্রথম পর্যায়ে গাছের পাতা, তারপরে বীজ বিস্ফোরিত হয়, কোটিলেট বের হয়। তখন এক বা তার বেশি বছর এই অবস্থায় থাকে এবং দ্বিতীয় অবস্থায় উদ্ভিদটি 2 থেকে 3 বছর, কখনো তার চেয়ে বেশি দীর্ঘ সময় ধরে এটি থাকে এবং এটি একটি একক পাতার বিকাশ এবং মানে একটি কাণ্ড দ্বারা এটা হয়, চিহ্নিত হয়। অবশেষে তৃতীয় পর্যায়ে, মানে একদম শেষ পর্যায়ে যায়, এটা কি হয়, আপনার প্রজনন, মানে এটা ফুল এবং ফল হয় এবং এই পর্যায়ে বিকাশিত হতে 4 থেকে 6 বছর সময় লাগে। মানে এটা একটা লং সময় নিয়ে এই গাছটা বড় হয়। তো জাপানের একটি দ্বিতীয় প্রজাতি, যা পূর্বে হাইড্রাস্টিস পালমাটাম হিসাবে তালিকাভুক্ত ছিল, এটি সাধারণত ক্লোসারিয়াম পালমাটাম হিসাবে এটা মানে শ্রেণীবদ্ধ হিসাবে পরিচিত আর কি। ওকে, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস হলো একটি গুল্ম জাতীয় বহু বর্ষজীবী, যা একটি অনুভূমিক হলুদ রাইজোম থেকে বৃদ্ধি পায়, যা গিটযুক্ত পুরো সূক্ষ্ম লোমযুক্ত খাড়া শাখাহীন ডালপালা 15 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বিশাল একটা আলোচনা, যাই হোক, এটা নিয়ে আলোচনা করলাম। এর ব্যবহৃত অংশ হচ্ছে মূল বা শিকড়। অর্থাৎ এর মূল যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটাই মূলত আমাদের এটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর ফার্মাসিউটিক্যাল ব্যবহার হচ্ছে মূলত এটা ক্ষত শুকাতে ব্যবহৃত হয়, মানে ক্ষতের জন্য এটা একটা মহা ঔষধ। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা, বিশেষ করে পরিপাকতন্ত্রের বিশেষ কার্যকারিতা, অর্থাৎ পেপটিক আলসার, কোলাইটিস, এইসব ক্ষেত্রে এটা বিশেষ ব্যবহার করা হয়। স্কিন বা চোখের ইনফেকশন, এমনকি ক্যান্সারের এটার প্রয়োগ দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং রক্তপাতজনিত রোগের ক্ষেত্রে পুষ্টি বৃদ্ধিতে এটি ব্যবহৃত হয়। অর্শ বা শ্বাসযন্ত্রের উপরিভাগের যদি ইনফেকশন হয়,
হ্যাঁ হে ফিভার হয় সেক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ডায়াবেটিস, কোষ্ঠবদ্ধতা, মাংসপেশি দুর্বলতা, মূত্রযন্ত্রের জটিলতা, কনজাংটাইভিটিস, ডায়রিয়া, চুলকানিতে এটা ব্যবহৃত। মানে একটা ভেষজের এতগুলো গুণ। এবং হাইড্রাস্টিস ক্যান আমাদের স্টোফলোসো গ্রুপের প্রতিটা মেডিসিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করা হয়েছে। তার মানে এই স্টোফলোসো গ্রুপের প্রত্যেকটা ওষুধের মধ্যে আমরা এই হাইড্রাস্টিস ক্যানের গুণগুলো পাই, এবং সেক্ষেত্রে আমাদের প্রতিটি স্টোফলোসো গ্রুপ মেডিসিন চমৎকারভাবে বিভিন্ন ক্ষত এবং ক্ষতযুক্ত যে কোনো রোগকে আরোগ্য করতে পারে। ঠিক আছে, আমরা যদিও জানি যে কোনো সেল যদি ডিজেনারেটিভ হয়ে যায়, ক্ষত হয়ে যায়, এবং ক্ষত শুকানোর জন্য আমাদের কিন্তু সি গ্রুপের মেডিসিনটা অধিক কার্যকারী। কিন্তু আমরা যদি একটু ভেষজ নিয়ে একটু পড়ালেখা করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে হাইড্রাস্টিস ক্যানের মতন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, গুরুত্বপূর্ণ ভেষজ এস গ্রুপের সাথে প্রত্যেকটা মেডিসিনের মধ্যে থাকা এস গ্রুপের মেডিসিনগুলো যে কোনো ক্ষতকে পরিপূর্ণভাবে হিল করার জন্য যথেষ্ট। তো আমরা যদি এই ভেষজটা নিয়ে আরেকটু বেশি ব্যাপকভাবে পড়ালেখা করি, তাহলে হয়তোবা আমরা এস গ্রুপের মেডিসিনের গুরুত্বটাকে বুঝবো। আমরা চাচ্ছি যে একটা মেডিসিনের, আমাদের যে 38টা মেডিসিন, অনলি 38টা মেডিসিনে কাজ করি, এক একটা মেডিসিনের গুরুত্বটা কি, তার ডিপনেসটা কি, সেই ডিপনেসটা বোঝার জন্য প্রত্যেকটা ভেষজকে আলাদা আলাদাভাবে স্টাডি করা আমাদের জন্য অতীব জরুরি। যখন আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভেষজকে স্টাডি করে ফেলবেন এবং প্রত্যেকটা মেডিসিনের মধ্যে যখন এই ভেষজগুলো আপনি কল্পনা করবেন যে একটা মেডিসিনের মধ্যে কেন এই ভেষজগুলো দেওয়া হয়েছে এবং কেন এটার পরিমাণ কমানো বাড়ানো হয়েছে এবং এটার মানে কি মানে প্রয়োগটা কোন ভাবে করলে এটা সর্বোচ্চ আরোগ্য লাভ করা সম্ভব, তখন আপনি দেখবেন আপনার প্র্যাকটিসের মধ্যে আরো বেশি কনফিডেন্স চলে আসবে। সো আমরা এই 3টা মাস আমরা আমাদের এই মানে ভেষজ নিয়ে পড়ালেখা করি এবং ভেষজ সম্পর্কে ব্যাপক নলেজ অর্জন করি। তো এটার যে গুণাবলীগুলো যদি আমরা নিয়ে একটা আলোচনা করি, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর মূল যে কাজটা সেটা হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি যেখানে মিউকাস মেমব্রেন যেখানে উপস্থিত, সেটার উপর বিশেষ ক্রিয়া করে শরীরের যে কোনো স্থানে, বিশেষ করে পাকস্থলী। ওকে, যে কোনো স্থানে বিশেষ করে পাকস্থলী, গলগহ্বর, জরায়ু, মূত্রনালী যাই হোক না কেন, শ্লেষ্মা স্রাবের সাথে সম্পর্কযুক্ত হইলে হাইড্রাস্টিস ক্যান একটি কার্যকারী ভেষজ। যেখানে শ্লেষ্মিক ঝিল্লি শিথিল এবং তার শ্লেষ্মা ঘাড়, হরিদ্রাব, দরা স্রাব নিঃসরিত হয়, সেখানে হাইড্রাস্টিস ক্যান একমাত্র আরোগ্যকারী ভেষজ। নাক হোক, গলা হোক, পাকস্থলী হোক, অন্ত্র হোক, জরায়ু হোক, মূত্রনালী হোক, যেখানে শ্লেষ্মিক ঝিল্লি হতে প্রথমে স্বচ্ছ তরল সাদা আঠার মতন চটচটে পদার্থ বের হয়, তারপরে এটা হলুদ বা সবুজ ঘন, সময় সময় রক্তাক্ত চটচটে স্রাব নির্গত হয়। সেই সকল ক্ষেত্রে আমরা যদি এই হাইড্রাস্টিসকে ব্যবহার করি, অর্থাৎ S1, C1, A1 এবং F1 RE ডিসিস কিংবা সেকেন্ড ডাইলুশনে যদি প্রয়োগ করি, সকল প্রকার মানে স্রাব বের করে ওই ক্ষতটাকে শুকাইতে সাহায্য করবে আমাদের এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। তার মানে আমরা যদি যেখানে আমাদের এই ধরনের স্রাব থাকবে এবং স্রাব আমরা মানে স্রাবটাকে বের করে ওই জায়গাটাকে শুকানোর জন্য আমাদের এই হাইড্রাস্টিস ক্যানকে প্রয়োগ করব, সেক্ষেত্রে আমরা S1, C1, A1, F1 এবং RE কে আমরা D6 যদি ইউজ করি, আমাদের পুরো মানে ক্ষতটা শুকিয়ে এখান থেকে স্রাবটা বের করে ওই জায়গাটা পরিষ্কার করে একদম ভিতর থেকে পুরো স্রাবটাকে বের করে পরিষ্কার করে একদম ওই জায়গাটা ক্ষতটাকে শুকিয়ে ফেলতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রাস্টিস ক্যানটা কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, কত গুরুত্বপূর্ণ একটা ভেষজ, এটা চিন্তা করেন। ডাক্তার হেল এই ভেষজটি পরীক্ষা করে জানতে পারেন এর আভ্যন্তরীণ প্রয়োগ করে প্রায় সকল প্রকার নাসিকা স্রাব, যেটাকে আমরা কোরাইজা বলি, মুখের ক্ষত, পারদেব উপদাংশজনিত গলক্ষত, শ্বেতপদ এবং সকল প্রকার জরায়ু স্রাব, কর্ণস্রাব, চোখের প্রদাহ দূর করতে সাহায্য করে। ওকে, আমাদের টাইম কতটুকু আছে? 9 মিনিট। ওকে, দেখি। হ্যাঁ, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ক্যান্সার বা ক্যান্সার সদৃশ অবস্থা, মানে ক্যান্সার হয়েছে কিংবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা, ওই সকল ক্ষত, এবং এই ক্ষত উৎপন্ন না হয়ে যেখানে ব্যথা সৃষ্টি হয়
সেই ক্ষেত্রে আমরা যদি এটা প্রয়োগ করি সেখানে দ্রুত আরোগ্য লাভ হয়। পাকস্থলী বা জরায়ুর ক্যান্সারের যে কোনো অবস্থাকে আরোগ্য করতে সক্ষম। যে যে কোনো জরায়ু বা বক্ষস্থলের ক্যান্সারে এটি ব্যবহারে ক্ষতযুক্ত ব্যথাকে নিয়ন্ত্রণ করে, দুর্গন্ধযুক্ত ক্ষত, শিশুদের কোষ্ঠবদ্ধতা প্রবণতার কারণে সরলান্তর ক্ষত, মলদ্বারের ক্ষত, সরলান্তের বহির্গমন, গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর ক্ষত, পাকস্থলীর ক্যান্সার, যে কোনো পুরাতন ক্ষত হতে অতি সহজে রক্ত ঝরে, রক্ত অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সজ্জা ক্ষত, মাথায় একজিমা ইত্যাদি আরোগ্য করতে পারে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। ঠিক আছে? যে সকল রোগী মদ পান করে, মদ পান করতে করতে লিভারটাকে নষ্ট করে ফেলে, লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই সকল রোগী অতিশয় জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে আমাদের হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কার্যকরী। সেক্ষেত্রে আমরা এই S1টাকে প্রয়োগ করলে আমাদের যে কোনো নেশা, বিশেষ করে মদের নেশা, যে কোনো নেশা দূর করতে সাহায্য করে। যেমন আমরা কি ব্যবহার করি, নেশামুক্ত ড্রপ। নেশামুক্ত ড্রপে কিন্তু S1 একটা নির্দেশিত ভেষজ। ঠিক আছে? তো আমরা যখন কোনো নেশাযুক্ত রোগীকে পাই তখন কিন্তু আমরা নেশামুক্ত যে ড্রপারটা ব্যবহার করি, সেখানে আমাদের S1 আছে, এর সাথে আমরা লিভার যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই জন্য আমরা লিভার টনিকটাও কিন্তু ওই রোগীটাকে দিয়ে থাকি। ওকে, আচ্ছা, এটা অর্শ, মলদ্বারের বহির্গমন, হাইড্রাসিস ক্যানাডিস একটা অধিক কার্যকারী ভেষজ। আচ্ছা, সেখানে যদি আমরা S1 এর 30 এবং S এর 30 কে নিয়মিত প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে দ্রুত আরোগ্য করা সম্ভব। এই সকল অর্শ কিংবা মলদ্বারের বহির্গমনের ক্ষেত্রে আপনি যদি S1 এবং S টাকে 3 মাস টানা ব্যবহার করতে থাকেন এবং এর সাথে যদি আমাদের পাইলসকেয়ার বুস্টারটা ব্যবহার করেন, আশা করি অর্শ এবং মলদ্বারের বহির্গমনের ক্ষেত্রে আপনি চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন। মলদ্বারের ফাটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হাইড্রাস্টিস স্ক্যান কাজ করে, যেটাকে আমরা ফিশার বলে থাকি। কোষ্ঠকাঠিন্যে পাকাশয় যখন আমাদের মলদ্বার বহির্গমন হয়ে যায়, সহ এবং মলদ্বারের বহির্গমনের সাথে যখন মাথার যন্ত্রণা থাকে, সেটা হাইড্রাস্টিস স্ক্যানের জন্য একটা চমৎকার নির্দেশিত মানে লক্ষণ। ওকে, আচ্ছা, জন্ডিস বিশেষত লিভারের ক্রিয়া ঠিক মতন হয় না, লিভার নানাবিধ গোলযোগ থাকে, ফলে এক প্রকার ব্যথা অনুভব হয় এবং জন্ডিস লক্ষণ দেখা দিয়ে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস দেখা দিলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস একটা চমৎকার মেডিসিন হচ্ছে। তার মানে এটা আমাদের S1টা লিভারের উপর চমৎকার কাজ করে এবং বিশেষ করে জন্ডিসের উপর চমৎকার কাজ করে। ঠিক আছে? চোখ, মুখ, জিহ্বা, চর্ম সবই হলুদ দেখায়, মুখে অরুচি, সকল প্রকার খাবারের প্রতি অনীহা, থলথলে চটচটে এবং দাঁতে দাগযুক্ত, মুখগহ্বর প্রদাহ, জিহ্বায় ক্ষত, জিহ্বার ধার ধরে ফাটল দেখা দিলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আরোগ্যকারী একটা ঔষধ। স্মল পক্স আরোগ্য করতে এবং প্রতিষেধক হিসাবে কাজ করে এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। স্কিনে যদি ব্রণ দেখা দেয়, চুলকানি দেখা দেয়, তখন আমরা যদি S1 30 শক্তি প্রয়োগ করি, এটাই যথেষ্ট আমাদের ব্রণ এবং চুলকানিটাকে ঠিক করার জন্য। এটা কয়েকটি দানা কয়েক দিনের মধ্যে স্কিনের সকল সমস্যা দূর করতে সাহায্য করে। অজীর্ণতা, পেটের মধ্যে যে কোনো মানে পেট যেন সর্বদা ফুলে থাকে, আবার কখনো পড়ে যায়, দুর্গন্ধ অথবা টক ঢেকুর ওঠে, কখনো কোষ্ঠবদ্ধতা, কখনো উদারময় থাকে, মলামযুক্ত, জোলাপ খেলে উল্টা আরো কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পায়। এই ধরনের লক্ষণ যদি আমরা পাই, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস একটা চমৎকার মেডিসিন। অর্থাৎ S1 এখানে একটা অব্যর্থ মেডিসিন। পাকাশয় মানে পেটের মধ্যে অবিরত টান বোধ, দুর্বলতা, জীর্ণশীর্ণ, তিক্ত স্বাদ, পেটে খোঁচা মারা বেদনা, পেট খালি বোধ, ক্ষুধাহীনতা ইত্যাদি লক্ষণে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ব্যবহৃত হয়। সর্বশেষ কথা হলো, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ক্ষত এবং ক্যান্সার, বিশেষ করে পাকস্থলীর ক্ষুধায় একটি অব্যর্থ ঔষধ। খালি পেটে যদি ব্যথা হয়, এই লক্ষণটা যদি আপনার পান, খালি পেটে ব্যথা, সেক্ষেত্রে S1 একটি নির্দেশিত ঔষধ। সেক্ষেত্রে সকাল খাওয়ার আগে S1 এবং খাওয়ার পরে S10 প্রয়োগ করেন, যদি নিয়মিত কিছুদিন প্রয়োগ করাতে দ্রুত আপনার পেটের ব্যথা আরোগ্য করা সম্ভব। আমবাতের লক্ষণেও আমরা হাইড্রাস্টিস স্ক্যানের ব্যবহার দেখি।
নতুন হোক পুরাতন হোক যাই হোক না কেন, হ্যাঁ, পিঠে ভার বোধ, হ্যাঁ, টানা পড়া, ব্যথা, আড়ষ্ট ভাব, হুম, বিশেষ করে কোটি দেশে ব্যথা, বসে থেকে উঠতে গেলে মাটিতে ভর দিয়ে উঠতে গেলে, হ্যাঁ, এই সকল লক্ষণ যদি থাকে তাহলে আমরা হাইড্রাস্টিক স্ক্যানটাকে ব্যবহার করতে পারি। পায়ের আঙ্গুলে যদি করা হয় তাতে অত্যন্ত ব্যথা থাকে, সেই সকল লক্ষণে হাইড্রাস্টিক স্ক্যানার ব্যবহৃত হয়। এটা বাহ্যিক ব্যবহারে করা দ্রুত বসে যায়, মানে আমরা যদি হাইড্রাস্টিক স্ক্যানটাকে আমরা বাহ্যিক ব্যবহার করি তাহলে করাটা দ্রুত বসে যায় এবং আরোগ্য লাভ করে। নিউমোনিয়াতেও এটা চমৎকার মেডিসিন, এমনকি করোনাকে আরোগ্য করতে সাহায্য করে। আমরা যদি করোনা রোগীর ক্ষেত্রে S1P3B G6 এর প্রয়োগ করি তাহলে এটা করোনা আরোগ্য করে এবং শত শত হাজার হাজার রোগী এই ফর্মুলাটা প্রয়োগ করে করোনা থেকে মুক্তি লাভ করেছে এবং বিশেষ করে এটা প্রতিষেধক হিসাবেও কাজ করে। ইপিগ্যাস্ট্রিক পেইন, যেখানে আমাদের গ্যাস্ট্রিকের আলসার এবং পরবর্তীতে ক্যান্সারের সম্ভাবনা থাকে, খাওয়ার সময় বুকে ব্যথা, ঠিক আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই মানে S2 C10 L1F1B D5 MM পিল করে যদি আমরা রোগীকে দেই, সাথে S1 200 এর 2টা ডোজ দিয়ে দেই, তাহলে ইপিগ্যাস্ট্রিকের পেইন, আলসার এগুলো আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। লিউকেরিয়ার সাথে যদি প্লুরাইটিস হয়, হ্যাঁ, এবং প্লুরাইটিস হলে হাইড্রাস্টিক স্ক্যান একটি গুরুত্বপূর্ণ ঔষধ। যেখানে জনিতে চুলকানি, জরায়ু বা জরায়ুগ্রীবায় ক্ষত হতে রক্তচাপ, জরায়ুর মধ্যে আর্বুদ, পুরাতন জরায়ু বিবৃতি লক্ষণে হাইড্রাস্টিক স্ক্যানারেন্সিস উপকারী। জরায়ুর চাপে হাজাকর, প্রদস্রাব যুক্ত, ঋতুস্রাবের পর প্রদস্রাব বৃদ্ধি, স্রাব বিদেহী, ক্ষতকর, ছেঁড়া পদার্থযুক্ত, এমনকি অতিস্রাব, যোনি কপাটে চুলকানি, তৎসহ প্রচুর প্রদস্রাব, হ্যাঁ, স্তনে আর্বুদ, ঠিক আছে, স্তনবৃত্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া লক্ষণে হাইড্রাস্টিক স্ক্যান অত্যন্ত কার্যকরী। অতিরিক্ত ঘর্মস্রাবেও কিন্তু আমরা হাইড্রাস্টিক স্ক্যান ইউজ করতে পারি। কি ভাই, কতক্ষণ আছে? ও মাই গড, আচ্ছা, আমারটাও প্রায় শেষ। এটা সোরিয়াসিসে খুব ব্যবহার করা হয়, খুব ভালো। কোন রোগীকে যদি আমরা সোরিয়াসিসে S1 1000 এবং BN1 1000 এবং অর্গানো বুস্টার C3 ইউজ করি, সোরিয়াসিসও আরোগ্য লাভ করবে। ঠিক আছে, আমাদের মোটামুটি হাইড্রাস্টিক স্ক্যান আজকে আলোচনা হয়েছে। আমরা নেক্সট আছে আরো অন্য ভেষজগুলো নিয়ে আলোচনা